আসসালামু আলাইকুম দোস্ত, দি গ্লোবাল ফাইসের পর্দা আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো শেখ হাসিনা, দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। গত 17 নভেম্বর শেখ হাসিনা সহ আরও দুজনকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট সাজা ঘোষণা করে। তার মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান অর্থাৎ বাংলাদেশ তথা আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফাঁসির রায় দেয় এবং বাংলাদেশের প্রাক্তন আইজিবিপি চৌধুরী আল মামুনকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। কী কারণে এই রায়, কী কারণে হাসিনাকে ফাঁসি দেওয়া হলো, কী কারণে আসাদুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো, এর পেছনের ইতিহাস কী, আর এই ট্রাইব্যুনাল কী, এই ট্রাইব্যুনাল কোর্ট কী, ট্রাইব্যুনাল কোর্ট কেন গঠন করা হয়েছিল, কী উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, আজকের প্রতিবেদনের চুলচেরা বিশ্লেষণ থাকছে। সোমবার ছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দান। সেখানে হাসিনাকে ফাঁসি সাজা শুনিয়েছে ট্রাইব্যুনাল, অর্থাৎ গত সোমবারের দিন ট্রাইব্যুনাল তাকে ফাঁসির সাজা শুনিয়েছে। 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধ মামলা শেখ হাসিনা ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থাৎ 2024 সালে যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছিল, তার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়, দোষী সাব্যস্ত হাসিনা। এছাড়া আরও 4টি গুরুতর অভিযোগ আনা হয় মুজিব খুনের ওপর। এদিন দুপুর 12:30টার পর ট্রাইব্যুনাল অনের চেয়ারম্যান তথা বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেল, বাকি 2 বিচারপতি হলেন শফিউল আলম মাহমুদ ও মহিদুল হক ইনাম চৌধুরী। অর্থাৎ যে ট্রাইব্যুনাল যে অনের যে অনের গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ, অর্থাৎ 3 বিচারপতির বেঞ্চ এই রায় দেয় শেখ হাসিনা, আসাদুজ্জামান ও বাংলাদেশের প্রাক্তন আইজিবিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এই রায় দেওয়া হয়। তার মধ্যে আরও 2জন বিচারপতি হলেন শফিউল আলম মাহমুদ ও মহিদুল হক এনাম চৌধুরী। হাসিনা ছাড়া আরও 2 আসামির এদিন সাজা ঘোষণা করা হয় ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বেঞ্চ। তাদের একজন হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং দ্বিতীয়জন হল বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইজিবিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অর্থাৎ আমরা আগেই বলেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং প্রাক্তন আইজিপি আবদুল্লাহ আল মামুনকেও সাজা ঘোষণা করে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট। হাসিনা এবং আসাদুজ্জামান প্রথম থেকেই পলাতক। হাসিনা এবং আসাদুজ্জামান সেই জুলাই আগস্টের পর থেকেই তারা দেশের বাইরে আছেন। হাসিনা এবং আসাদুজ্জামান ভারতে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হতে, এবং আমরা ভারতীয় মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আসাদুজ্জামান এবং হাসিনা বিভিন্ন সূত্র ধরে মিডিয়াতে এসে কথা বলছে, তার মানে তারা ভারতে আসে। এবং বিশেষ করে হাসিনা দিল্লির কোনো গেস্ট সেফ হাউসে আছে, এইরকম অনুমান সবাই করছে এবং সবাই বলছে। এবং চৌধুরী আল মামুন গ্রেপ্তার করেছে পুলিশ এবং তিনি রাজসাক্ষী হয়েছিলেন এবং ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন আইজিবিপি তিনি ট্রাইব্যুনালে এসে ডাইরেক্ট জবানবন্দি দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন আদালত এবং থানায় হাসিনার বিরুদ্ধে 586টি মামলা দায়ের হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন আদালত এবং আর থানাতে 586টি মামলা দায়ের করে হাসিনার বিরুদ্ধে। 397 দিন ধরে বিচার চলার পর 450 পৃষ্ঠারে ফাঁসির সাজা ঘোষণা করে হাসিনার। অর্থাৎ 397 দিন ধরে কেসটা চলে, কেসটার প্রতি ডিবেট হয়, কেসটার প্রতি নানান রকম ঝামেলা হয়। তারপরে 397 দিন পর এই রায় ঘোষণা করে। হাসিনার বিরুদ্ধে ওঠা মানবাধিকার হত্যার অভিযোগ সম্মতি দিয়েছিল মামুন, অর্থাৎ বাংলাদেশের যে প্রাক্তন আইজিবিপি, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দাঁড়িয়ে বলেছেন যে এই হাসিনা যে অপরাধ করেছিল, অর্থাৎ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছিল। আসাদুজ্জামানের ফাঁসির সাজা হয়েছে আর মামুনের 5 বছর কারাদণ্ড হয়েছে। উল্লেখযোগ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71 যুদ্ধ অপরাধের বিচারের জন্য গঠন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামাতের ইসলামী শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড রায় দিয়েছিল এই আদালত। অর্থাৎ 2009 সালে যখন 2009 সালে আবার যখন শেখ হাসিনা যখন বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হন, তখন তিনি এই ট্রাইব্যুনাল কোর্ট, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করলো, এখানে আন্তর্জাতিক মূলত সেরকম আন্তর্জাতিক কোনো বিচারপতি নেই, সবই দেশীয় দেশীয় সংবিধান কাঠামোতে বিচার করা হয় এবং দেশীয় বিচারপতিরা এর প্রধান হন এবং বিচার দেন। তবে আন্তর্জাতিক কথাটা ব্যবহার করা হয়, এ নিয়ে আলাদা কোনোদিন ভিডিও করা যাবে। তো এই যে ট্রাইব্যুনাল প্রথম তৈরি হয় 1973 সালে। শেখ মুজিবুর রহমান তৈরি করেন এবং তিনি একদলীয়, অর্থাৎ যেটাকে
বাংলাদেশের রাজনীতিতে বাকশাল এই শব্দটা অত্যন্ত ব্যবহার হয়। শেখ মুজিবুর রহমান 1973 সালে এই ট্রাইব্যুনাল তৈরি করে এবং জামাতে ইসলামী বা এক কথা যাদেরকে রাজাকার বলা হয়, যারা অপারেশন সার্চলাইট অর্থাৎ পাকিস্তানি যে সেনাবাহিনীর যে অভিযান, সেই অভিযানে যারা সাথ দিয়েছিল তাদেরকে অপরাধ ঘোষণা, তাদের যে অপরাধ সেই অপরাধের সাজা দেওয়ার জন্য এই ট্রাইব্যুনাল প্রথম শেখ মুজিবুর রহমান ঘোষণা করে। তারপরে অনেক বছর পর যখন শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসে, তখন তিনি আবার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট প্রতিষ্ঠা করেন জামাতে ইসলামী নেতাদের অপরাধের সাজা দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যের কি পরিহাস, হাসিনা তৈরি করা ট্রাইব্যুনালে বিচার হলো মুজিব কন্যার। শুধু ফাঁসি সাজা নয়, শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানা নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনা ও 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ এখানে শুধু ফাঁসি দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক কোর্ট ক্ষান্ত থাকেনি। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট শেখ আসাদুজ্জামান কামাল অর্থাৎ বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার সম্পত্তিকে রাষ্ট্রীয় মালিকানাধীন করেছেন, অর্থাৎ বাজেয়াপ্ত করেছেন। এবং শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সেই 5টি অভিযোগের মধ্যে প্রথমটি হলো উস্কানিমূলক ভাষণ। তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন আগস্টে, এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, অর্থাৎ বিভিন্ন প্রাণঘাতী ভয়ঙ্কর কিছু অস্ত্র ব্যবহার করে ছাত্র আন্দোলনের প্রতি হামলার নির্দেশ তিনি দিয়েছিলেন। এবং 3 নম্বর হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা। আমরা সবাই জানি যে আবু সাইদের যে মৃত্যু, তেনাকে যেভাবে গুলি করে মারা হয়েছিল, এই আবু সাইদকে মারার ক্ষেত্রে নাকি হাসিনার হাত হয়েছে, তেনার নির্দেশে নাকি গুলি করা হয়েছে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে রাজধানীর চানখারপুল এলাকার 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা। এবং অর্থাৎ ঢাকা যে রাজধানীর চানখারপুল একটা জায়গা, সেই জায়গায় 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করেছিল। এই অভিযোগটা শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা, হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করা এবং তারপর হেলিকপ্টার ব্যবহার করে চালানো। অর্থাৎ আশুলিয়ায় বলে একটা জায়গা আছে, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কোর্টে যে তিনি নাকি 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে হেলিকপ্টার এবং ড্রোনের টেকনোলজির ব্যবহার করে হাসিনা বিভিন্ন রকম অপরাধ করেছে, এই বলে তার প্রতি অভিযোগ আনা হয়েছে। দাবি করা থেকে এই সবটাই হয়েছিল শেখ হাসিনার নির্দেশে, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশে নাকি এইসব কাজগুলো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা কার্যক্রম শুরু হয় গত 17 অক্টোবর, অর্থাৎ গত বছর 2024 17 অক্টোবর শুরু হয়। সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয়। ওই দিনই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই মামলার প্রথমে শেখ হাসিনা ছিলেন একমাত্র আসামি। অর্থাৎ প্রথমে এই যে মামলাটা শুরু হয় 17 অক্টোবর গত বছর, এই মামলার প্রথমে আসামি ছিল একমাত্র শেখ হাসিনা। চলতি বছর 16 মার্চ হাসিনার পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা IGBP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। অর্থাৎ এই বছর 2025 সালের 14 মার্চের পরে বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রিপোর্ট দেওয়া হয় এবং তারপরে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার করা হয়। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছর 22 মে এই মামলা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় এবং ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা আসামি হিসাবে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম প্রথমবারের মতো সামনে আসে গত 12 মে তদন্ত প্রতিবেদনে। সেদিন থেকে এই মামলার 3 আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান ও আল মামুন, তাদের বিরুদ্ধে গত 21 জুন ট্রাইব্যুনাল ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। সেদিন আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। গত 3 আগস্ট এই মামলার সূচনা বক্তব্য স্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আল তাজুল ইসলাম। এর মধ্যে দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই গণ অভ্যুত্থানের গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মন। অর্থাৎ প্রথম সাক্ষী যিনি দেন তিনি হলেন একজন মাইনরিটি কমিউনিটির খোকন চন্দ্র বর্মন। তিনি এই গুরুতর আহত হয়েছিলেন 2024 যে ছাত্র আন্দোলন, জুলাই আগস্টে সে আন্দোলনে। বিচারে জাতীয় নাগরিক পার্টি NCP আহ্বায়ক নাহিদ ইসলাম মোট 54 জন সাক্ষী দেন।
সাক্ষ্য গ্রহণ শেষে হয় গত 8ই অক্টোবর। এরপর যুক্তি বিতর্ক শুরু হয় 22শে অক্টোবর, যা শেষ হয় 23শে অক্টোবর। সর্বশেষ 13ই নভেম্বর ট্রাইব্যুনাল জানান 17 নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে। সেই মতো এই দিন রায় ঘোষণা করে আদালত। অর্থাৎ সমস্ত কিছু দেখাশোনার পরে 8ই অক্টোবর থেকে যুক্তিতর্ক শুরু হয়, 12 অক্টোবর যা শেষ হয় এবং 23 অক্টোবর সর্বশেষ আজ যুক্তিতর্ক শেষ হয় এবং 13 নভেম্বর ট্রাইব্যুনাল জানান এবং 17 নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা। সেই মতো এই দিন রায় ঘোষণা করে আদালত। এদিকে শেখ হাসিনা ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শুরু হয় উল্লাস। অর্থাৎ দেখুন, যারা শেখ হাসিনা বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, যারা 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনে সামিল হয়েছিল, তারা অবশ্যই এই রায়কে খুশি হিসেবে দেখছে। তারা আন্দোলন করছে, তারা বিভিন্ন জায়গাতে মিষ্টিমুখ করছে। জুলাই অভ্যুত্থানকারী গোড়া দল জাতীয় নাগরিক পার্টিও বলছে জুলাই অভ্যুত্থানে যে ছাত্র বৈষম্য যে একটা আন্দোলনের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সেই প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পরিবর্তন একটা রাজনৈতিক রূপ নেয়, যেটাকে বলা এক কথায় জাতীয় নাগরিক পার্টি। সে পার্টিটা গঠন করে বাংলাদেশ ছাত্ররা এবং তারা বলছে শেখ হাসিনা উপযুক্ত বিচার হয়েছে। রায় শোনার জন্য ট্রাইব্যুনালের বাইরে বিপুল সংখ্যক জনতা ভিড় করেছিল এবং তারাও রায় শোনার পরে খুশিতে ফেটে পড়ে এবং পরে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন যে ধারণা সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থিত হচ্ছে বিশেষজ্ঞ কোন আদালতে তার সাক্ষ্য প্রমাণ করা হলে আজ যেসব অসাময়িককে আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকে একই শাস্তি প্রাপ্ত হবেন। অর্থাৎ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন যে আদালতে উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কোনো মন গড়া কোনো কল্পনাতীত কোনো প্রমাণকে ভিত্তি করে ফাঁসির রায় দেওয়া হয়নি এবং তিনি বলছেন যে আদালতের যে সাক্ষ্য প্রমাণ, এই সাক্ষ্য প্রমাণ বিশ্বের যে কোনো আদালত বা কোর্টে গেলে এই একই রায় হবে। অর্থাৎ উল্লেখযোগ্যভাবে প্রমাণিত করে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপর শহীদ পরিবারগুলির উদ্দেশ্যে তিনি বলেন যে শহীদ পরিবার যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়, তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত ও সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। অর্থাৎ যে বাংলাদেশের যে গত বছর 2024 সালের 14 আগস্ট জুলাই যে আন্দোলন হয়েছিল, তাতে কোনো প্রতিবেদনে 1200, কোনো প্রতিবেদনে 1400 মতো মানুষ মারা গিয়েছে বলে আনুমানিক আন্দাজ করা হয়। তারপরে এই মারা যাওয়ার পরে এই যে শহীদ পরিবারগুলিকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বাংলাদেশ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন। এবং দেশের যিনি প্রধান এখন বাংলাদেশের বাংলাদেশ সরকারের বর্তমানে অন্তর্বর্তীকালীন যিনি সর্বোচ্চ যিনি ব্যক্তি বা প্রধান তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ আমি যেটা বললাম ওটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই রায়কে ঐতিহাসিক রায় হিসেবে স্বীকৃতি দিয়ে দেশের মানুষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। তার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। অর্থাৎ তিনি বলছেন যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে। রায় পরবর্তী সময় কোনো ধরনের উচ্ছৃঙ্খলা, উত্তেজনা প্রসূত আচরণ, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। আবেগে বশবর্তী হয়ে যেন কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা না করে। যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়কে একটি মাইল ফলক হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ সরকারের তরফ থেকে এটাই রায় দেওয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছে যে দেশের এই রায়কে কেন্দ্র করে দেশের মধ্যে কোনো উত্তেজনা, কোনো সহিংসতা, কোনো মারামারি, খুনোখুনি ইত্যাদি কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। দেশের সর্বস্তরের মানুষের শান্ত সংযত থাকার আহ্বান জানানো হয়েছে এবং বলেছে যে এই রায় অর্থাৎ হাসিনা যে রায় দেওয়া হয়েছে, হাসিনার সেই অপরাধটা ছিল মানবতা বিরোধী কর্মকাণ্ডের ফলে এই
রায় দেওয়া হয়েছে এবং একে এক মাইল ফলক হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশের যে ন্যাশনালিস্ট পার্টি বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী অবশ্য বলেছেন যে আমরা শুধু এই রায় চুপ থাকতে চাই না, শেখ হাসিনাকে দেশে এনে জনসমক্ষে ফাঁসি দেওয়া হোক। এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশের বন্ধ রেখেছে আওয়ামী লীগ। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের একজন বোন, তিনি বলেছেন যে হাসিনাকে অর্থাৎ ইন্ডিয়া থেকে ডাইরেক্ট বাংলাদেশে নিয়ে এসে বা যেখানেই থাকুক সে তার দেশে নিয়ে এসে প্রকাশ্যে ফাঁসি দেওয়া তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। এবং এই রায় শুনে আওয়ামী লীগ গোটা বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছে। তো সাধারণত এটা ঘটতেই পারে, অন্য একটা দলের সর্বোচ্চ নেত্রীকে যখন ফাঁসি দেওয়া হবে তখন একটা বিশৃঙ্খলা অবশ্যই ঘটবে এবং সেটা সব বাংলাদেশ হোক যে কোনো জায়গাতেই ঘটবে। এবং আওয়ামী লীগ বন্ধের আহ্বান জানিয়েছে। তো দর্শক, আপনারা শুনলেন এই হচ্ছে ইতিহাস, কী কারণে হাসিনাকে ফাঁসি দেওয়া হলো, কী কারণে আসাদুজ্জামানের ফাঁসি দেওয়া হলো, কী তাদের অপরাধ, কী তারা করেছিল, আর এই ট্রাইব্যুনাল কোর্ট কে প্রতিষ্ঠিত করেছিল, কারা করেছিল, কী উদ্দেশ্য করেছিল, অথচ ভাগ্যের কী পরিহাস, কার বিরুদ্ধে সে রায় চলে গেল। তো আজকের এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই দ্য গ্লোবাল ফাইলস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই।